গভীর রাতে বিদ্যা সিনহা মিমকে ফোন দিয়ে ডিবি হারুন এমন এক প্রস্তাব দিয়েছিলেন যেটা মিম কখনোই আশা করেনি। এমন এক সিনেমা থেকে মিমকে সরে আসতে বলেছিলেন যেই সিনেমার গল্পটা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল আজ থেকে প্রায় 29 বছর আগে। এটা সবাই জানে, হারুন ডিবি অফিসে তারকাদের খাওয়াতো আর তার ছবি ভিডিও করে হইচই ফেলে দিত। সো ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি খাটাতেন তার প্রভাব। এবং এমনই একটা ঘটনা ঘটে বিদ্যা সিনহা মিমের সঙ্গে। মিম জানান হোয়াটসঅ্যাপে রাত্রেবেলা একটা কল আসে, যে কল দেখে তিনি বেশ ঘাবড়ে যান, কারণ কলটা ছিল হারুন আর রশিদের। তিনি বুঝতে পারছিল না যে কেন এত রাত্রেবেলা হারুন তাকে ফোন দেবে। এরপর ফোন দিয়ে ডিবি হারুন তাকে যে কথা বলে তিনি তা এক্সপেক্টও করেননি। ডিবি হারুন তাকে ডিরেক্ট জিজ্ঞাসা করে একটা পার্টিকুলার সিনেমার বিষয়, তুমি কি এই সিনেমা করছো? উত্তরে মিম জানায় হ্যাঁ। তারপর ডিবি হারুন বলে এই সিনেমা তোমার আর করা যাবে না। বিদ্যা সিনহা মিমের বুঝতে বাকি রইল না এই সিনেমার কাজ বোধহয় আর হবে না। এবং পরে মিম জানতে পারে ডিবি হারুনের সামনে ওই সময় পরিচালক সুমন ধর বসেছিলেন, যে সুমন ধরই অ্যাকচুয়ালি বিদ্যা সিনহা মিমকে নিয়ে ওই সিনেমাটি বানাতে চেয়েছিলেন। এবং ডিবি হারুন সুমন ধরকে তার অফিসে ডেকে নিয়ে বলেন এই সিনেমা করা যাবে না, এর থেকে ভালো ভালো গল্প ডিবি অফিসে আছে যা আমার সহকারী তোমাকে দিবে। প্রয়োজন পড়লে তোমার ওই গল্প নিয়ে সিনেমা বানানোর জন্য আমরাই স্পন্সর ম্যানেজ করে দেব। এখন প্রশ্ন হলো এই সিনেমা আসলে কি সিনেমা, এবং এটা নিয়ে ডিবি হারুনের এত তৎপরতা কেন ছিল, কেন এভাবে মানা করেছিল এই সিনেমাটি না করতে। আসলে এই সিনেমাটির নাম ছিল আমি ইয়াসমিন বলছি। 1995 সালে এমন একটা ঘটনা নিয়ে বানানো যে সত্য ঘটনাটা ওই সময় নাড়িয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। এবং পুরো ঘটনাটা শুনলে আপনার হৃদয় নাড়া দিয়ে উঠবে। 1995 সালের 23 আগস্ট দিবাগত রাত, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটা বাসে করে দিনাজপুরের 10 মাইল মোড় এলাকায় নামে ইয়াসমিন নামের এক কিশোরী। তার বয়স আনুমানিক 16 বছর। ইয়াসমিন আক্তার ঢাকার ধানমন্ডির একটা বাড়িতে গৃহ পরিচালিকা হিসেবে কাজ করতেন। ঢাকা থেকে ঠাকুরগামী একটা বাসে চড়েছিলেন তিনি তার গ্রামের বাড়ি যাবে বলে। দিনাজপুরের 10 মাইল এলাকায় একটা পানের দোকানের সামনেই এই কিশোরী অপেক্ষা করছিল তার গন্তব্যে যাওয়ার জন্য আরেকটি বাস ধরা। এই সময় টহল পুলিশের একটা ভ্যান সেখানে হাজির হয়। স্থানীয় কয়েকজন মেয়েটিকে পরামর্শ দেয় পুলিশের ভ্যানে করে দিনাজপুরে যেতে, কারণ রাত তখন অনেক হয়ে গিয়েছিল। প্রথমেই সে পুলিশের ভ্যানে করে কোনোভাবেই দিনাজপুর শহরে যেতে রাজি ছিল না। তখন পুলিশ সদস্যরা আশ্বস্ত করলেন এত রাতে এখানে থাকা নিরাপদ নয়, আমাদের সাথেই চলুন, আমরা আপনাকে নিরাপদেই পৌঁছে দিব। পুলিশের সেই ভ্যানে ছিলেন একজন এসআই আর 2জন কনস্টেবল। খানিকটা অনিচ্ছা সত্ত্বেই মেয়েটি পুলিশ ভ্যানে ওঠে, কিন্তু যেই পুলিশ তাকে আশ্বস্ত করেছিল নিরাপদে পৌঁছে দেওয়ার, শেষ পর্যন্ত সেই পুলিশই কি করলো জানেন? সেই কিশোরী ইয়াসমিনের আর বাড়ি ফেরা হলো না। পরদিন গোবিন্দপুর নামক এক জায়গায় পড়েছিল তার নিথর দেহ। সেই পুলিশ সদস্যরা তার সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করে কেড়ে নেয় তার জীবন। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে পুরো দিনাজপুর। সরকারি অফিস হয় ভাঙচুর এবং পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে দিনাজপুর শহরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিডিআর মোতায়েন করা হয়, কারফিউ জারি করা হয়। কিন্তু এই কারফিউ আমলে নেয়নি সাধারণ মানুষ। কারফিউ উপেক্ষা করে প্রতিবাদের জন্য রাস্তায় নামে মানুষ। ইয়াসমিনের গায়েবী জানা যায় পুরো বাংলাদেশ থেকে জড়ো হয় হাজার হাজার মানুষ। এই কারফিউর মধ্যে এলাকাবাসী কোতোয়ালি থানা অবরুদ্ধ করে। কোনো পুলিশ সদস্য ওই থানা থেকে বের হতে পারেনি এবং সিচুয়েশন সামাল দিতে এমনও হয় পুলিশ প্রতিবাদকারীদের উপর গুলি ছোড়ে এবং 7 জন মারাও যায়। সে সময় পেপার পত্রিকার রিপোর্ট থেকে জানা যায় পুলিশের অবস্থা তখন এতটাই শোচনীয় ছিল যে পুরো দিনাজপুর শহরের ভাড়া বাসা থেকে পুলিশদেরকে বের করে দেওয়া হয়। রাস্তায় পড়েছিল পুলিশদের মালামাল এবং আসবাবপত্র, এবং পুলিশরাও তখন একদম অন্তরালে চলে যায়, কারণ জনগণের এই ক্ষোভ ফেস করার মতন ক্ষমতা তাদের তখন ছিল না। সো খুব স্বাভাবিক এমন একটা গল্প নিয়ে যদি সিনেমা বানানো হয় তাহলে পুলিশদের নিয়ে আবার কথা হবে, এবং এটা হয়তো ডিবি হারুন চাচ্ছিল না, যার কারণেই এই সত্য ঘটনা নিয়ে ডিবি হারুনের এতটা সমস্যা ছিল।